Swayamprabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা, স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপিকা। স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে তোমাদের আবারও জানাই স্বাগত। এই কোর্সটির শীর্ষ নাম হলো ভারতের ইতিহাসের আদি পর্বে মৌর্য সাম্রাজ্য, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি। আমাদের এই কোর্সে অনেকটা পথ আমরা চলে এসেছি এবং আজকে কোর্সটির অষ্টম লেকচার। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা আলোচনা করব মৌর্যর অর্থনীতি নিয়ে। আমরা আগের দিন যখন মৌর্যদের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম তখন খুব সংক্ষেপে অর্থনীতি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, কিন্তু তখন বলেছিলাম যে এটি আরও বিস্তারিত একটু আলোচনা এবং সেটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তবে তার আগে প্রত্যেক দিনের মতোই আমরা একটু করে নেব রিভিশন। আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস শুরু করেছিলাম সেই সুদূর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। ষোড়শ মহাজনপদদের হাত ধরে আমরা দেখেছিলাম কি করে রাষ্ট্র রাজশক্তির উদ্ভব ঘটছে ওই সময়, এবং খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সেই সূচনা পর্বের একটি পরিপূরক রূপ নিচ্ছে মৌর্য সাম্রাজ্য। আমরা বিভিন্ন সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি বিচার করে দেখেছিলাম যে তাদের সাহায্যে আমরা কি করে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনা করতে পারব। আমরা এও দেখেছিলাম যে সেই সময়কার অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন বৌদ্ধ এবং জৈন ধর্মের উদয় হচ্ছে হিন্দু ধর্মের প্রতিবাদে বলা যেতে পারে, তখন কীরকম সামাজিক এবং ধর্মীয় আবহাওয়া আমরা ভারতের বুকে দেখতে পাই এবং তার যে প্রভাব এবং সেই প্রেক্ষাপটের যে ইঙ্গিতপূর্ণ গুরুত্ব তা আমরা প্রতি পদে আমাদের এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি। আশা করি তোমরাও আমার সাথে সাথে বুঝতে পেরেছ। আমরা চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধ রাজার শেষ রাজা বা নন্দবংশীয় শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের সাম্রাজ্যের সূচনা করেন সেই পর্বের ইতিহাসও আমরা আলোচনা করেছি। চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে উত্তর ভারতে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার রাজশক্তি বিস্তার করতে সক্ষম হন, কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। তিনি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়েছিলেন এবং সেখানে গ্রিক রাজা সেলুকাস নিকেটরকে পরাজিত করে, বা বলা যেতে পারে যুদ্ধে তার থেকে এগিয়ে থেকে একটি চুক্তি স্বাক্ষর করে তার বিশেষ কিছু অঞ্চল নিজের রাজশক্তি বা রাজক্ষমতার অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এভাবেই চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনেই আমরা দেখি মৌর্য সাম্রাজ্যের জন্ম, যার পশ্চিম দিকের সীমানা ছিল সুদূর কান্দাহার পর্যন্ত। এই বিশাল সাম্রাজ্য চন্দ্রগুপ্ত তার পুত্র বিন্দুসারের হাতে তুলে দিয়ে যান এবং তার পরবর্তীকালে এই বংশের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোককে আমরা দেখতে পাই। এই তিনজন অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং সম্রাট অশোক হলেন মৌর্য সাম্রাজ্যের তিনজন শ্রেষ্ঠ শাসক বলা যেতে পারে, যাদের অধীনে আমরা মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্য অর্থনীতি, মৌর্য সংস্কৃতি এবং বিভিন্ন দিকগুলির উন্নতি সাধন দেখতে পাই। অশোকের সময় মৌর্য সাম্রাজ্য একটি বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা জুড়ে ছিল। উত্তরে কাশ্মীর, দক্ষিণে মাইসোর, পশ্চিমে কান্দাহার তো পূর্বে বঙ্গদেশ। এই বিশাল সাম্রাজ্য কিভাবে মৌর্যরা সামলেছিলেন তার কিছুটা ইতিহাস আমরা আগের লেকচারগুলিতে দেখেছি। আমরা দেখেছি যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী সময়ে যখন সম্রাট অশোক রাজা হয়ে আসছেন তার সময় গুরুত্বপূর্ণ অনেকগুলি ঘটনা এবং পরিবর্তন ঘটে যায় সাম্রাজ্যের রাজনীতিতে, যার প্রতিফলন আমরা সমাজে, সংস্কৃতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। সম্রাট অশোকের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, এক কলিঙ্গ যুদ্ধ এবং দুই বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসা। কলিঙ্গ যুদ্ধের পরেই বলা যায় যে বৌদ্ধ ধর্মের প্রতি অশোক আকর্ষিত হন এবং সেই নিয়ে তিনি
অন্তত কলিঙ্গ যুদ্ধ 2 থেকে 2.5 বছর পরে বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করছেন নিজের ব্যক্তিগত ধর্ম হিসেবে। আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে অশোকের সাথে বৌদ্ধ ধর্মের কিরকম নিবিড় গভীর সম্পর্ক ছিল এবং একজন উপাসক হিসেবে বৌদ্ধ ধর্মের জন্যে অশোক কত কি করেছিলেন। এছাড়াও কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময় সম্রাট অশোক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তার সাম্রাজ্যের জন্য। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির রাস্তা ধরে এগিয়ে চলবেন। সেই নিরিখে আমরা ধম্মকে আলোচনা করেছি। অশোকের ধম্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের জন্য। ধম্মকে অশোক, বা সেই অর্থে আমরা বলতে পারি যে রুমিলা থাপারকে অনুসরণ করে আমরা দেখেছি যে অশোক যেন ধম্মের মাধ্যমে একটি মানসিকতা তৈরির চেষ্টা করেছিলেন, যার দ্বারা তিনি আশা করেছিলেন যে তার প্রজাদের ভেতরে একটি সামাজিক দায়িত্ববোধ জন্মাবে এবং সেই দায়িত্ববোধের ওপর দাঁড়িয়ে তারা সমাজে শান্তি বজায় রাখার চেষ্টা করবে। এক্ষেত্রে তিনি সৎ অভ্যাস, সদাচার, সৎ আচরণ, সংযম, অহিংসা ইত্যাদির কথা বলেছেন। এমনকি শুধুমাত্র প্রজা নয়, রাষ্ট্রের ক্ষেত্রেও ধর্মের কথা কিন্তু অশোক বলেছেন এবং অশোক বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব হলো প্রজার কল্যাণ করা। আজকে যখন আমরা মৌর্যের অর্থনীতি নিয়ে বা মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি নিয়ে আলোচনা করব, তখনও এই কিছু দিক আমাদের সামনে আবার উঠে আসবে এবং আমাদের আলোচনার ভেতরে ফিরে আসবে। এছাড়া আগের দুটি লেকচারে আমরা বিস্তারিতভাবে মৌর্য শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে এই বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মৌর্যরা যে সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 4র্থ শতকে প্রতিষ্ঠা করেছিলেন, তাকে তারা বজায় রাখার জন্য শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক ক্ষেত্রে কি কি পরিকাঠামো নিয়ে এসেছিলেন। বলা যেতে পারে যে যেহেতু ভারতের রাজনৈতিক ইতিহাসে মৌর্য সাম্রাজ্যই হচ্ছে প্রথম একটি সাম্রাজ্য, তাই এটি একটি নিদর্শন রূপে আমাদের ইতিহাসে থেকে যাচ্ছে। পরবর্তী ভারতের যে রাজনৈতিক ইতিহাস, তাকে পর্যালোচনা করার জন্য মৌর্য সাম্রাজ্যের এই পরিকাঠামোগুলি এবং এই ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা কয়েকটি বিশেষ উপাদানের সাহায্য নিয়েছিলাম। আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা এবং আকবরের অনুশাসনগুলির দিকে তাকিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে কৌটিল্যের অর্থশাস্ত্রে পরিষ্কারভাবে প্রথম রাষ্ট্রকে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই রাষ্ট্রকে যেভাবে কৌটিল্য ব্যাখ্যা করেছিলেন, সেইভাবেই কিন্তু তিনি মৌর্য সম্রাটকে উপদেশ দিয়েছিলেন কিভাবে তিনি সাম্রাজ্যর ভিতরে শাসন ব্যবস্থাকে পরিকাঠামোগতভাবে প্রতিষ্ঠিত করবেন। বলা যেতে পারে প্রায় কৌটিল্যর হাত ধরেই আমরা এই আলোচনার দিকে এগিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে কৌটিল্য কিভাবে রাজাকে ক্ষমতার শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন। মৌর্য সাম্রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা, তার কেন্দ্রে ছিলেন রাজা। রাজা ছিলেন সমস্ত রাজশক্তি এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রশাসনিক সমস্ত চরম সিদ্ধান্ত একমাত্র রাজাই নিতে পারতেন। তবে এক্ষেত্রেও কিন্তু অর্থশাস্ত্রে লেখা আছে যে রাজাকে হতে হবে দায়িত্ববান এবং প্রজার কল্যাণের দিকেও তাকে নজর দিতে হবে। তবে এহেন শক্তিশালী রাজা কখনোই একা হাতে এই বিশাল সাম্রাজ্যের সমস্ত শাসন ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যেতে পারে না। তাই তাকে সাহায্য করার জন্যে অর্থশাস্ত্রে আমরা আমাত্যদের পাই। এরা ছিলেন রাজকর্মচারী। অর্থশাস্ত্রে এদেরকে অধ্যক্ষ বলেছে এবং অশোকের অনুশাসনে আমরা এদেরকে মহামাত্র রূপে পেয়েছি। এই পুরুষগুলি ছিল বহু সংখ্যায় এবং সমগ্র মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা কেন্দ্রিক যে দিকগুলি, সেগুলিকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়েছিল, যার দায়িত্বে এই রাজপুরুষদের বসিয়ে দেওয়া হয়েছিল। এই বিশাল সংখ্যক রাজপুরুষদের নিয়ে আমরা আগের দিনের আলোচনাগুলিতে বিস্তারে দেখেছি যে এর ভিতর থেকে ঐতিহাসিকরা মনে করছেন যে এক রকমের আমলাতন্ত্রের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে যেটি উল্লেখজনক যে একদিকে কেন্দ্রে রাজা এবং অপরদিকে আমলা।
আমলাতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো সেখানে বিকেন্দ্রীকরণের একটি প্রবণতা আমরা দেখতে পাই। কেন কি আমলারা যদিও রাজার প্রতিনিধি হিসেবে কাজ করেন, কিন্তু কাজ করতে গিয়ে কোথাও না কোথাও তাদের রাজার ক্ষমতার অংশীদার হতে হয়। তাই ঐতিহাসিকরা বলেছেন মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে এই কেন্দ্রের দিকের যে প্রবণতা এবং কেন্দ্রাতিক যে প্রবণতা, এই দুটি দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে আছে সাম্রাজ্যের প্রকৃতি। এক্ষেত্রে ঐতিহাসিকরা আরও কিছু ক্ষেত্রের কথা বলেছেন। আবারও অর্থশাস্ত্রকে অনুসরণ করে আমরা পৌর শাসনের কথা দেখেছি এবং প্রশাসনিক যে ব্যবস্থা ছিল তার কথাও বিস্তারে আলোচনা করেছি। ঐতিহাসিকদের মতে মৌর্য সাম্রাজ্যের যে প্রশাসনিক কেন্দ্রগুলি ছিল তার শাসন ব্যবস্থা ছিল প্রশংসনীয়। খুব সহজভাবে যদি আমরা দেখি তাহলে সমগ্র মৌর্য সাম্রাজ্যের যে ভৌগোলিক এলাকা তাকে অনেকগুলি গ্রামে বিভক্ত করা হয় এবং গ্রাম হচ্ছে এই শাসন ব্যবস্থা বা প্রশাসনিক শাসন ব্যবস্থার সবথেকে ছোট ক্ষুদ্র কেন্দ্র। এই গ্রামগুলি মিলিয়ে তৈরি হয় একটি জেলা এবং এই জেলাগুলি মিলিয়ে তৈরি হয় প্রদেশ। প্রদেশ হচ্ছে সবথেকে বড় আকারের শাসন কেন্দ্র। এই প্রাদেশিক যে শাসন ব্যবস্থা সেখানে বহু কর্মচারীদের কথা আমরা দেখতে পাই। যেমন প্রদেশগুলির ক্ষেত্রে আমরা পাই কুমারদের। অশোকের অনুশাসনে লেখা আছে যে এরকম 4টি প্রাদেশিক শাসন কেন্দ্র ছিল, উত্তরে, দক্ষিণে, পশ্চিমে এবং পূর্বে। মৌর্য সাম্রাজ্যে যে কেন্দ্রাভিমুখী যে প্রবণতা এর থেকে পরিষ্কার বোঝা যায় এবং বোঝা যায় যে সমানেই রাজারা চেষ্টা করে যাচ্ছে যাতে কেন্দ্রের আধিপত্যতা সর্বত্র বিস্তারিত হয়। এর উল্লেখ এবং এর উদাহরণ আমরা অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই। এই প্রাদেশিক শাসন ব্যবস্থায় আমরা কুমারদের পাই। অনুশাসন অনুযায়ী এই কুমাররা ছিল মৌর্য বংশভূত, অথচ পরবর্তীকালের কিছু অনুশাসন থেকে পরিষ্কার বোঝা যায় যে এই প্রদেশের সংখ্যা 4টি ছিল না, এর থেকে বেশি সংখ্যাই ছিল, যদিও তার সঠিক ব্যাখ্যা আমরা কোথাও পাই না। এবং আরও জানতে পারি যে এই কুমাররা শুধুমাত্র মৌর্য বংশভূত হতেন না। আমরা এমন কিছু নাম পেয়েছি যার থেকে বোঝা যায় যে তারা অন্তত মৌর্যদের বংশের কেউ ছিলেন না। সে যাই হোক, যেটি বোঝা যায় যে মৌর্যরা খুব সুনিপুণভাবে একটি প্রাদেশিক শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন, যার সাহায্যে তারা চেষ্টা করেছিলেন তাদের সাম্রাজ্যবাদী আধিপত্যকে বজায় রাখার জন্য। জেলায় আমরা রাজুকদের দেখেছিলাম এবং এই রাজুকদের বহুমাত্রার দায়িত্ব ছিল। তারা জমি জরিপ করতেন, রাজস্ব আদায় করতেন, তার হিসেব রাখতেন এবং জেলাভিত্তিক যে বিচার ব্যবস্থা তার দায়িত্ব অশোক এদেরই ওপর দিয়েছিলেন। এছাড়া গ্রামে আমরা বেশ কিছু কর্মচারীদের দেখতে পাই এবং 800টি গ্রাম মিলিয়ে যেটি সবথেকে বৃহত্তর স্থানীয় প্রশাসনিক কেন্দ্র, যাকে স্থানীয় বলা হয়, তার দায়িত্বে ছিলেন স্থানিকা। এছাড়াও আমরা শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখে নিয়েছিলাম কিভাবে অর্থনৈতিক সম্পদকে মৌর্য সাম্রাজ্য এবং মৌর্য সম্রাটরা চেষ্টা করেছিলেন ব্যবহার করতে তাদের এই বৃহৎ প্রশাসনিক শাসন ব্যবস্থাকে কায়েম রাখার জন্য। তারই বিস্তারিত আলোচনায় আরও আমরা আজকে যাব। আমরা দেখেছিলাম পাটালিপুত্রে কিভাবে পৌর শাসন ব্যবস্থা ছিল। আমরা দেখেছিলাম সেনাবাহিনীর কিরকম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল, যদিও অশোক তার সময়কালে যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। কিন্তু এ বিষয়ও ঠিক যে অশোক কিন্তু সৈন্যবাহিনীকে ত্যাগ করেনি। মৌর্য শাসন ব্যবস্থায় সৈন্যবাহিনী কিন্তু বজায় ছিল শেষ পর্যন্ত এবং অশোক তার বেশ কিছু অনুশাসনে ধর্মের কথা বললেও কয়েকটি অনুশাসনে একথাও লিখেছেন যে যদি সাম্রাজ্যের প্রয়োজন হয় তাহলে তিনি কিন্তু ধর্মের সাথে আপোষ করতেও রাজি আছেন, অর্থাৎ ধর্ম বিজয়ের সাথে আপোষ করতে রাজি আছেন এবং ক্ষমতাকে ব্যবহার করে, সেই অর্থে সামরিক বাহিনীকে ব্যবহার করতেও কিন্তু তিনি পিছপা হবেন না। আমরা এই সকল আলোচনা থেকে ঐতিহাসিকদের মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের যে প্রকৃতি সে সম্বন্ধে কিছু নিশ্চিত ধারণা তৈরি করতে সক্ষম হয়েছিলাম।
আগের দিনের যে লেকচারটি ছিল তার ঠিক শেষে আমি বলেছিলাম যে এই সকল কথা থেকে কিছু বিশেষ ব্যাখ্যা বেরিয়ে আসে। ঐতিহাসিকরা মনে করেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের দুটি দিক আছে, দুটি বৈশিষ্ট্য। একটি হচ্ছে অতিমাত্রায় কেন্দ্রীকৃত, যার কিছু ইঙ্গিত আমি এখনো তোমাদের এই রিভিশনের মাধ্যমে দিলাম, এবং আরেকটি হচ্ছে একশিলাবৎ অর্থাৎ মোনোলিথিক, কোনো বৈচিত্র্য নেই, একরকম। কিন্তু আমরা যদি প্রকৃত অর্থে মৌর্য সাম্রাজ্যের এই প্রশাসনিক ব্যবস্থাকে ব্যাখ্যা করতে পারি, তাহলে রমিলা থাপরও পরবর্তীকালে দেখিয়েছেন যে মোনোলিথিক বা সেন্ট্রালাইজড কোনোটাই কিন্তু মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন্দ্রীভূত যে আখ্যাটি এদের ক্ষেত্রে দেয়া হয়েছে সেখানে আমলাতন্ত্র হয়ে দাঁড়িয়েছে একটি সবথেকে বড় বিপরীত ধর্মী আর্গুমেন্ট বা ব্যাখ্যা, এবং এই কেন্দ্রের দিকে এবং কেন্দ্রের থেকে দূরে সরে যাওয়ার যে প্রবণতাগুলি সেগুলি খুব স্পষ্ট বোঝা যায়। তাই রমিলা থাপরের মতে হয়তো সেন্ট্রালাইজড ব্যুরোক্রেসি এই দুটি শব্দের দ্বারা আমরা সঠিক মানে এই শাসন ব্যবস্থাকে পর্যালোচনা করতে পারি, অর্থাৎ কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক পরিকাঠামো। অপরদিকে মোনোলিথিক বা একশিলাবৎ যে স্ট্রাকচারের কথা ঐতিহাসিকরা বলেছেন তাকেও রমিলা থাপর প্রশ্ন করে দেখিয়েছেন যে যদি একটি সার্বজনীন রাজনৈতিক তত্ত্বকে আমরা ব্যবহার করি তাহলে বুঝতে পারবো যে মৌর্য সাম্রাজ্যে কিন্তু সেই অর্থে একরকম কোনো প্রশাসন বলে কিছু ছিল না। বলা যেতে পারে যে মৌর্য সাম্রাজ্যের যে বৃহৎ এলাকা এবং তার যে বৈচিত্র্য তাকে মৌর্য সম্রাটরা স্বীকৃতি জানিয়েছিলেন, এবং সে স্বীকৃতি জানিয়ে তারা তাদের প্রশাসনিক ব্যবস্থাকেও কিন্তু সাজিয়েছিলেন। এক্ষেত্রে মাতৃরাষ্ট্র বা মেট্রোপলিটন এরিয়ার কথা বলা হয়েছে, যেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের একদম ভিত, এক্ষেত্রে মগধ এবং পাটালিপুত্র। এই মাতৃরাষ্ট্রকে বজায় রাখার জন্যই কিন্তু সাম্রাজ্যের যত গতিবিধি, এবং এক্ষেত্রে প্রশাসনিক যে কেন্দ্রগুলি ছিল বা এলাকাগুলি ছিল অর্থাৎ কোর এরিয়া তাকে ব্যবহার করা হয়েছে। রমিলা থাপর এক্ষেত্রে বলছেন যে ভারতবর্ষে যেগুলি পুরনো ষোড়শ মহাজনপদের যে উদাহরণগুলো আমরা দেখেছিলাম, যেগুলি খ্রিস্টপূর্ব চতুর্থ এবং তৃতীয় শতকে মৌর্য সাম্রাজ্যের রাজশক্তির অধীনে এসে যায়, তাদেরকে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাদের যে উন্নত মানের অর্থনীতি এবং তাদের যে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা তাকে ব্যবহার করে মৌর্য সাম্রাজ্য তার মাতৃরাষ্ট্রকে বজায় রাখার চেষ্টা করেছে। এই দুটি রাজনৈতিক ক্ষেত্রেই রাজার ক্ষমতা অত্যন্ত বিদ্যমান। অথচ আমরা যখন তৃতীয় রাজনৈতিক ক্ষেত্রটি দেখি, যেটি হলো পেরিফেরাল বা প্রান্তীয় এলাকা, যেগুলিকে আমরা সীমান্তে বা মৌর্য সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাই যে রাজা চেষ্টাও করছেন না সেখানে তার আধিপত্যতাকে সেই হিসেবে প্রতিষ্ঠিত করার, কারণ তিনি জানেন যে এটি এক মাতৃরাষ্ট্র থেকে অনেকখানি দূর, দুই এখানে রাষ্ট্রের উত্থান সেভাবে হয়নি, তাই এখানে রাষ্ট্রকে জোর করে চাপিয়ে দেওয়াও খুব কঠিন হবে, এবং তিন এদের অর্থনীতিও অনুন্নত ছিল, তাই এখান থেকে কোনো সম্পদ আদায় করা রাষ্ট্রের পক্ষে খুব একটা সহজ নয়। মৌর্য সাম্রাজ্যের যে এলাকা ভিত্তিক বৈচিত্র্য তার প্রতিফলন আমরা মৌর্য শাসন ব্যবস্থাতেও তাই পাচ্ছি, এবং যেন মৌর্য শাসন ব্যবস্থা বা মৌর্য সাম্রাজ্যের একটি অন্তরঙ্গ দিক। আমরা আজকে যখন অর্থনীতি নিয়ে আলোচনা করব তখনও এই প্রেক্ষাপটগুলি এবং এই ইঙ্গিতগুলি বারবার আমাদের আলোচনায় উঠে আসবে। এবার চলে যাওয়া যাক আমাদের মূল বিষয়, মৌর্য অর্থনীতি। আগের দিন বা আগের লেকচারটিতেও যখন আমি অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে যেহেতু ভারতবর্ষ একটি কৃষিমাতৃক দেশ, তাই জন্যে খুব সহজাতভাবেই মৌর্য সাম্রাজ্য কিন্তু তাদের কৃষিজ যে সম্পদ তার ওপর অনেকটাই নির্ভর করেছিল। আমরা জানি যে মৌর্য সাম্রাজ্যের যে ভৌগোলিক এলাকা তার ভেতরে আমরা গাঙ্গেয় উপত্যকা এবং সিন্ধু উপত্যকাকে চিহ্নিত করতে পারি।
এছাড়াও যদি দক্ষিণে মাইসোর পর্যন্ত তার সীমানাকে নিয়ে যাই, তাহলে কৃষ্ণা গোদাবরীর যে উপত্যকা এলাকা সেটিও কিন্তু আমরা ধরতে পারি। তার মানে কৃষি হলো এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র। তাই মৌর্য শাসন ব্যবস্থা এবং মৌর্য অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কিভাবে মনোনিবেশ করেছিলেন এই কৃষিজ সম্পদকে ব্যবহার করার জন্য, ওই মাতৃরাষ্ট্রকে বজায় রাখার জন্য। প্রথমেই আমরা যে বিষয়ে আলোচনা করব সে কথাটি মেগাস্থেনিসের ইন্ডিকাতে বলা আছে। মেগাস্থেনিস বলছেন যে একমাত্র রাজাই হলেন সকল জমির মালিক, অথচ ঐতিহাসিকরা এই কথার সত্যতা মানতে নারাজ, কারণ অর্থশাস্ত্রে খুব স্পষ্টভাবে উদাহরণ দিয়ে লেখা আছে যে এক্ষেত্রে জমির মালিকানা নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে, এবং তা যদি হয় তাহলে কিরকম আইন প্রণয়ন করা যেতে পারে। যদি আমরা ধরে নিই যে জমির মালিকানা নিয়ে বিতর্ক হবে, তাহলে এও আমরা ধরে নিতে পারি যে রাজা যদি একমাত্র জমির মালিক হন তাহলে বিতর্ক হবে কেন। তাই এক্ষেত্রে স্পষ্টভাবে আমরা নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারি যে জমির মালিক একমাত্র রাজা ছিলেন না। এটা ঠিক যে রাজার অধীনে বহু জমি ছিল, কিন্তু রাজার সাথে সাথে ব্যক্তিগত মালিকানাও কিন্তু আমরা পাই। অর্থশাস্ত্রে এই মালিকানাগুলিকে ক্ষেত্র বলা হয়েছে এবং তাদের মালিকদের ক্ষেত্রিকা। অপরদিকে রাজার অধীনে যে জমিগুলি ছিল তাদেরকে সীতা বা স্বভূমি বলা হয়েছে এবং তাদের দায়িত্ব দেয়া হয়েছে সীতাধ্যক্ষদের। এখন যেহেতু কৃষি হচ্ছে সব থেকে বড় অর্থনৈতিক ক্ষেত্র মৌর্য সাম্রাজ্যের জন্য, এবং এই সম্পদকে মৌর্যদের ব্যবহার করতে হবে তাদের নিজেদের সাম্রাজ্য এবং রাজনৈতিক সত্তাকে বজায় রাখার জন্য, তাই আমরা বহু নীতি দেখতে পাই যার মাধ্যমে তারা কৃষিক্ষেত্রে উন্নতি সাধনের চেষ্টা করেছেন। একটা কথা আমি এখানে উল্লেখ করে নিতে চাই যে এক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগটাই অর্থশাস্ত্র থেকেই তথ্য পাচ্ছি, কিন্তু একথা তোমরা মনে রেখো যে অর্থশাস্ত্র কিন্তু কোনো বর্ণনামূলক গ্রন্থ নয়। এখানে আমরা উপদেশ পাচ্ছি। সেই উপদেশগুলি কতখানি কার্যকারী ছিল মৌর্যকালীন সময় সেই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব আছে, এবং তারা বিভিন্নভাবে তাদের সেই প্রশ্নও তুলে এনেছেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে কিভাবে কৃষিক্ষেত্রে উন্নতি করা যায় সেই নিয়ে বিস্তারে আলোচনা আছে। এক্ষেত্রে আমরা দুভাবে বিষয়টিকে দেখতে পারি। একদিকে হচ্ছে যেগুলি স্বভূমি বা সীতা, যে জমিগুলো বা যে জমিগুলিতে আমরা উন্নত কৃষি ব্যবস্থা দেখতে পাই প্রাক মৌর্য সময় থেকে, যেহেতু এটি গাঙ্গেয় উপত্যকার এলাকা এবং বলা যেতে পারে সিন্ধু উপত্যকাকেও যদি আমরা এক্ষেত্রে ধরি, তাহলে এখানে কৃষিকাজ অনেক প্রাচীন সময় থেকেই ছিল এবং উন্নত মানেরই ছিল। এক্ষেত্রে তাহলে মৌর্য সাম্রাজ্যের যে লক্ষ্য ছিল যে জমিগুলিতে উৎপাদন হচ্ছে সেই জমিগুলির উৎপাদনের হার কি করে আমরা বাড়াতে পারি। আরেকটি যে ক্ষেত্র সেটি হচ্ছে যে এরকম অনেক জমি যেগুলো পতিত বা যেগুলি জঙ্গল হয়ে পড়ে আছে, সেই জমিগুলিকে কি আমরা পরিষ্কার করে কৃষিক্ষেত্রের আওতার ভেতরে নিয়ে আনতে পারি। তাতে যে সংখ্যক কৃষি জমি আছে তার বৃদ্ধি হবে এবং আনুমানিক তার থেকে রাজস্বের যে আয় তারও বৃদ্ধি হবে। এখানে কৌটিল্যর অর্থশাস্ত্রে জনপদ নিবেশ এই শব্দটি আমরা পাচ্ছি, যার অর্থ আমরা বলতে পারি কৌটিল্য বলছেন যে নতুন জমিকে যখন কৃষিক্ষেত্রের আওতার ভেতর নিয়ে আসা হচ্ছে তখন শুধুমাত্র তাতে কৃষি কাজই করা হচ্ছে না, সেখানে একটি নতুন বসতি স্থাপনের কথাও কিন্তু তিনি বলছেন। কিভাবে হচ্ছে এটা এবং কাদের দ্বারা রাষ্ট্র এই কাজ করছে। একটি জিনিস তোমরা লক্ষ্য করো যে এখানে রাষ্ট্রের কিন্তু একটি সক্রিয় ভূমিকা আছে। রাষ্ট্র নিজে থেকে এবং নিজের নিয়ন্ত্রণে নতুন জমি এবং নতুন বসতি স্থাপন করছেন। এখানে অর্থশাস্ত্র লিখছেন যে আমরা এখানে যে মানুষদের নিয়ে আসতে পারি তারা হয়তো অন্যত্র বসবাসকারী হতে পারে, কিন্তু যেসব অঞ্চলে অতিরিক্ত জনসংখ্যা
সেসব অঞ্চল থেকে কিন্তু এই মানুষদের এখানে নিয়ে আসা যেতে পারে। তিনি আরো বলছেন যে যুদ্ধক্ষেত্রে যারা পরাজিত, যাদেরকে প্রিজনার্স অফ ওয়ার বলে থাকি আমরা, তাদেরকেও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। অর্থশাস্ত্রে আরেকটি খুব উল্লেখজনক দিক আছে এই ক্ষেত্রে, যেখানে কৌটিল্য বলছেন যে এখানে আমরা শূদ্রদের ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমি দুটি উক্তি ব্যবহার করেছি দুটি অর্থশাস্ত্র থেকে এই জনপদ নিবেশকে ব্যাখ্যা করার জন্য। দ্বিতীয় যে উক্তিটি, সেখানে এই শূদ্রদের কথা বলা হয়েছে। এখানে অর্থশাস্ত্র থেকে আমরা পাচ্ছি, কৌটিল্য লিখছেন, as for settling the land with 4 castes, the one where the lowest castes predominate is better because it will permit all sorts of exploitation. অর্থাৎ শূদ্রদের কথা উনি বলছেন। উনি বলছেন যে যেহেতু নতুন বসতি স্থাপন করতে হবে, যে প্রজাদের তারা প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসতে চাইবেন, তাদেরকে কিভাবে রাষ্ট্র বলা যেতে পারে কনভিন্স করবে, তাই শূদ্রদের কথা বলা হচ্ছে। শূদ্রদের এখানে সুযোগ দেয়া হবে তাদের অর্থনৈতিক উন্নতি এবং হয়তোবা সামাজিক উন্নতির ক্ষেত্রেও। এবং তিনি মনে করছেন যে তাদের যদি একবার এখানে নিয়ে আসা যায়, তারপর তাদের ওপর আধিপত্যতা স্থাপন করা খুব কঠিন হবে না। কারণ আমাদের যে হিন্দু সমাজের যে চতুর্বর্ণের যে যে বৈষম্যময় দিক, সেখানে শূদ্ররা কিন্তু বহু বছর ধরেই শোষিত, তাই তাদেরকে শোষণ করা সহজতর হবে অন্য উচ্চ বর্ণদের তুলনায়। এখানে রাষ্ট্রের যে কঠোর নিয়ন্ত্রণ, তার ইঙ্গিত আমরা পাচ্ছি। এছাড়া আরেকটি যে উক্তি আমি এখানে ব্যবহার করেছি, সেখানেও রাষ্ট্রের এই নিয়ন্ত্রণের কিছু দিক আমাদের কাছে উঠে আসছে। দেখো, এখানে অর্থশাস্ত্রতে লেখা হচ্ছে, from the helplessness of villagers there comes concentration of men upon their fields, hence increase of taxes, labor supply, wealth and greed. এখানে ঐতিহাসিকদের মনে হয়েছে যে অর্থশাস্ত্রে নির্দেশ দেয়া হচ্ছে যে যখন এই জনপদ নিবেশগুলি সৃষ্টি করা হবে, তখন যাদেরকে এখানে নিয়ে আসা হবে তাদের ওপর অনেক রকমের বাধা নিষেধ আরোপ করা হবে। তারা খুব সহজে এই জায়গাগুলি ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, এবং যেহেতু তাদের ওপর এই বাধা নিষেধগুলি আরোপ করা হবে, তারা বাধ্য হবে যে সেই অঞ্চলের যে জমিগুলি তাদেরকে দেয়া হচ্ছে, সেই জমির ওপর মনোনিবেশ করার এবং সেখানে উন্নতি সাধন করার। এখানেও একটি সূক্ষ্ম বা অন্যদিকে খুব প্রবল আমরা নিয়ন্ত্রণ রাষ্ট্রের তরফ থেকে দেখতে পাচ্ছি। কিন্তু আবারও মনে রেখো যে এগুলি উপদেশ মাত্র। কতখানি সঠিকভাবে এগুলি কার্যকারী করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু ঐতিহাসিকদের নানা মত আছে। তবে এই উপদেশগুলির যে ইঙ্গিত, সেগুলিকে কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না। আমরা স্পষ্টভাবে এখানে বুঝতে পাচ্ছি যে মৌর্য সাম্রাজ্য কিভাবে তাদের কৃষজ সম্পদকে যত্ন করে বাড়ানোর চেষ্টা করছে এবং নিজের দায়িত্বে বাড়ানোর চেষ্টা করছে। এরপরে চলে আসা যাক সীতা বা স্বভূমিগুলিতে, যেগুলি সাম্রাজ্যের ভিতরে ছিল এবং যেখানে কৃষিকাজ হতো, সেখানে উৎপাদন ব্যবস্থার এবং তার হারকে যদি বৃদ্ধি করা যেতে পারে, সেক্ষেত্রেও কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাসিনিসের ইন্ডিকাতে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থশাস্ত্রে লেখা রয়েছে যে সীতাদক্ষের দায়ভার বা দায়িত্ব ছিল এই জমিগুলি, তার তদারকিতে এই জমিগুলিতে উৎপাদন কাজ করা হতো। এবং অর্থশাস্ত্রে লেখা হচ্ছে যে এই সীতাদক্ষরা কিছু কৃষি শ্রমিককে এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কাদের কথা বলা হচ্ছে না, ভাগ চাষিদের কথা বলা হচ্ছে, শেয়ার ক্রপার্স, যাদের সাথে রাজ কর্মচারীদের একটি চুক্তি হচ্ছে, যেখানে ঠিক করে নেওয়া হচ্ছে যে জমি থেকে যা উৎপাদিত হবে তার কত অংশ তারা পাবে এবং কতটা তারা রাজকোষে পাঠাবে। এখানে দেখো, দু ধরনের ভাগ চাষির কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে যেখানে তারা উৎপাদনের অর্ধেক নিজেরা রাখবে এবং বাকি অর্ধেকটা রাজকোষে পাঠাবে। এবং আরেকটি বা আরেক
গোষ্ঠীর যে ভাগ চাষির কথা বলা হয়েছে, সেখানে উৎপাদনের 1/4 বা 1/5 কথা বলা হয়েছে। এছাড়াও দাস কর্মকারদেরও ব্যবহার করা যেতে পারে, এ কথা অর্থশাস্ত্রে আমরা পাচ্ছি। এই শ্রেণী কারা ছিল এই নিয়ে ঐতিহাসিকদের ভেতরে নানা মত আছে। এরা কি দাস ছিল যাদেরকে রাষ্ট্র ব্যবহার করছেন, নাকি এরা কর্মকার ছিল, অর্থাৎ যারা বেতন নিয়ে এই কর্মকাণ্ড বা এই কৃষিকাজ করছেন? এছাড়াও কৃষির উৎপন্ন ক্ষমতা বাড়ানোর জন্য যে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে মৌর্য সাম্রাজ্যে, সেখানে আমরা সেচ ব্যবস্থার ওপরে অনেকখানি জরুরি আরোপ দেখতে পাচ্ছি। মেগাসেনিসের ইন্ডিকাতে অ্যাগ্রোনোময় বলে এক শ্রেণীর কর্মচারীদের কথা বলা হচ্ছে, যাতে দায়িত্বের ভেতরে ছিল এই সেচ ব্যবস্থাগুলি তৈরি করার। এবং অর্থশাস্ত্রেও আমরা এক্ষেত্রে বিস্তারিত আলোচনা পাচ্ছি, যেখানে সেচ ব্যবস্থাকে কৌটিল্য সেতু বলে অভিহিত করছেন। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে এই সেচ ব্যবস্থা সম্বন্ধে যে কটি ব্যাখ্যা আমরা পেয়েছি, সেখান থেকে একটি উল্লেখজনক দিক হলো যে যে সেতুগুলিকে ব্যাখ্যা করছেন কৌটিল্য, সেখানেও তিনি রাষ্ট্রীয় যে মালিকানা তার কথা বলছেন। মৌর্য সাম্রাজ্যের যে উৎখনন কার্য থেকে আমরা যে কটি স্থাপত্য শিল্প মারফত সেচ ব্যবস্থার উদাহরণ পাই, সেগুলি বেশ বৃহৎ আকারের এবং তাদের প্রযুক্তি বেশ জটিল। তা যদি আমরা নিরিখে রাখি, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে হয়তো সত্যি রাষ্ট্রের একটি সক্রিয় ভূমিকা ছিল, কারণ এই ধরনের প্রযুক্তিকে কোনো ব্যক্তি হয়তো সেই অর্থে চালনা করতে পারত না। তাই অর্থশাস্ত্রকে অনুসরণ করে বলা যেতে পারে যে মৌর্য শাসন ব্যবস্থা খুব সক্রিয়ভাবে এই সেচ ব্যবস্থাকে স্থাপন করেছিলেন প্রযুক্তি হিসাবে কৃষিকাজের উন্নতির জন্য। সেচ ব্যবস্থা দু রকমের ছিল, একটি যার উৎস ছিল প্রাকৃতিক এবং আরেকটি যেখানে কৃত্রিম উপায়ে জলকে সেচ করা হতো। প্রাকৃতিক উৎসের যে সেচ ব্যবস্থাগুলি তাকে আমরা অর্থশাস্ত্রে সহোদক বলে অভিহিত করছি, এবং কৃত্রিম উপায় যেগুলি হচ্ছে সেগুলিকে কৌটিল্য আহার্যদক বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে জলকরের কথাও উঠে এসছে। যেহেতু এগুলো রাষ্ট্রীয় মালিকানার সেচ ব্যবস্থা, তাই জন্য এগুলিকে যদি ব্যবহার করতে হয়, অর্থশাস্ত্রে লেখা আছে তাহলে জল কর নির্ধারিত করা হবে, কিন্তু সঠিক কোন হারে সেই ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এবার চলে আসা যাক ব্যক্তিগত মালিকানাধীন সেচ ব্যবস্থায়। ঐতিহাসিকরা প্রশ্ন করছেন যে এরকম ব্যক্তিগত মালিকানায় কি সেচ ব্যবস্থা আমরা দেখতে পাই মৌর্য সাম্রাজ্যে? বলা যেতে পারে যে নিশ্চিতভাবে দেখা যেত। পুকুর বা সরোবর ইত্যাদির রূপে, কারণ এটি ভাবা হয়তো একটি অতিরঞ্জিত মাত্রায় হয়ে যাবে, যেখানে এই বিশাল এলাকার যে সাম্রাজ্য, সেখানে মৌর্য সাম্রাজ্য প্রতিটি সেচ ব্যবস্থার দায়িত্ব নিচ্ছেন, এটা চিন্তা করলে। এটা ঠিক যে অর্থশাস্ত্র পড়লে বোঝা যায় যে তিনি কিভাবে রাষ্ট্রের ক্ষমতাকে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি পদে পদে কিন্তু উপস্থাপনা করেছেন খুব স্পষ্টভাবে। এবার আসা যাক একটি প্রশ্নে, যেখানে ঐতিহাসিকরা মনে করছেন যে যদি রাষ্ট্রের এই সক্রিয় ভূমিকা আমরা সেচ ব্যবস্থার ক্ষেত্রে দেখি, তাহলে কি ব্যক্তিগত মালিকানাধীন সেচ ব্যবস্থা আমরা দেখতে পাই? উত্তর হলো হ্যাঁ, কারণ ঐতিহাসিকদের মতে এই এত বড় ভৌগোলিক এলাকা জুড়ে যে মৌর্য সাম্রাজ্য, এটা ভাবা অনুচিত যে সর্বক্ষেত্রে সেচ ব্যবস্থার যে দায়িত্ব তা রাষ্ট্র নিজ কাঁধে তুলে নেবে। ব্যক্তিগতভাবে পুকুর ইত্যাদি ব্যবহার করেও কিন্তু এই কাজ যে করা হয়েছিল তা নানা ক্ষেত্র থেকে আমরা স্পষ্টভাবে তুলে ধরতে পারি। মালিকানার এই দ্বন্দ্ব থেকে আমরা যদি বেরোতে পারি, তাহলে অন্তত একটি ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে
কৃষিক্ষেত্রে কৃষজ সম্পদকে যথেষ্টভাবে ব্যবহার করার জন্য মৌর্য সাম্রাজ্য কিন্তু সক্রিয়ভাবে অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলেন। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে আমরা সেচ ব্যবস্থার কথা দেখতে পাচ্ছি। কৌটিল্যর অর্থশাস্ত্রে আরেকটি দিক কৌটিল্য তুলে ধরেছেন যেটি বিতর্কিত। তিনি বলছেন যে সাম্রাজ্যের উচিত ব্রাহ্মণদের জমি দান করা, এবং তিনি এও উপদেশ দিচ্ছেন যে যে বহু সংখ্যক রাজকর্মচারীদের আমরা দেখেছিলাম অর্থশাস্ত্রে যাদেরকে অধ্যক্ষ বলে অভিহিত করা হয়েছে, তাদেরকেও জমি দান করা উচিত। কিন্তু সেই অর্থে অন্য কোনো উপাদান থেকে, যেমন মেগাস্থেনিসে জমিদানের কথা বলা হয়নি, মেগাস্থেনিস শুধু উল্লেখ করেছেন যে ব্রাহ্মণরা রাজস্ব দিতেন না। অশোকের অনুশাসনেও কিন্তু আমরা এই জমিদানের কোনো উল্লেখ পাই না। অশোক দানের কথা বলছেন কিন্তু তাকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন না। তাই প্রশ্ন থেকে যাচ্ছে যে কৌটিল্যের এই জমিদান আদবেও মৌর্য শাসন ব্যবস্থার ভিতরে ছিল কিনা। কিন্তু কৌটিল্য যেহেতু বলছেন তাই আমরা তাকে একেবারেই অবজ্ঞা করতে পারি না। তাই এখানে তোমাদের জন্য আমি উল্লেখ করে রাখছি। এবার আসা যাক ভূমি রাজস্বে। এত সক্রিয়ভাবে যে রাষ্ট্র তার কৃষির উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করার চেষ্টা করছে, অবশ্যই তার মূল উদ্দেশ্য হলো রাজস্বের হার যাতে সে বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা এর আগেও করেছি এবং আমরা দেখেছি যে রাজস্বের হার সম্বন্ধে কোনো স্পষ্ট উত্তর আমরা পাই না, বরং বিভিন্ন কিছু তথ্য পাই। গ্রিক বিবরণীতে বলা হয়েছে যে এই রাজস্বের হার ছিল উৎপাদনের 1/4, অথচ অর্থশাস্ত্র এবং প্রাচীন যে ভারতীয় অন্যান্য গ্রন্থগুলি আমাদের কাছে আছে সেখানে স্বরভাগিন বলে একটি রাজস্বের কথা বলা হচ্ছে। প্রচলিত আছে যে এই স্বরভাগিন অর্থাৎ 1/6 হারে রাজস্ব আদায় করা হতো। অশোকের অনুশাসনে স্পষ্টভাবে কিছু লেখা নেই, কিন্তু এক জায়গায় উনি লিখছেন যে যেহেতু লুম্বিনী ছিল বুদ্ধ স্মৃতি বিজারিত একটি অত্যন্ত পবিত্র জায়গা, তাই জন্য সেখানকার প্রজাদের জন্য তিনি রাজস্বের হার কমিয়ে 1/8 করছেন। কিন্তু কিসের থেকে কমাচ্ছেন তার ব্যাখ্যা কিন্তু তিনি দেননি। তবে ঐতিহাসিকদের মতে এক্ষেত্রে আমরা হয়তো স্বরভাগিনকেই ধরে নিতে পারি একটি নিশ্চিত উত্তর হিসাবে। এই রাজস্ব যেগুলি আদায় করা হতো সেটি 2 প্রকারের পাওয়া যায়, অর্থশাস্ত্র থেকে এবং অন্যান্য উপাদানগুলি থেকেও। বলি এবং ভাগ, এই দুটি শব্দ আমরা পাই। অশোকের অনুশাসনে, ওই একই অনুশাসনে যেখানে উনি রাজস্বের হার কমিয়েছিলেন, সেখানে উনি বলছেন যে লুম্বিনীর প্রজাদের বলি আর দিতে হবে না, কিন্তু বলির ব্যাখ্যা তিনি সেই অর্থে করছেন না। ঐতিহাসিকদের মতে বলি হলো এমন একটি রাজস্ব যেটি ধার্য করা হতো যে জমিতে চাষ করা হচ্ছে সেই এলাকার পরিমাপ অনুযায়ী, এবং ভাগ হচ্ছে উৎপাদনের ভাগ বিশেষ, যেমন এই 1/4 বা এই 1/6 যার কথা আমরা বারবার বলছি। ভূমি রাজস্বের এই প্রথা ছাড়াও কৃষিজ সম্পদের ক্ষেত্রে আমরা দেখছি কৌটিল্যের অর্থশাস্ত্রে কিছু কর আরোপ করার কথা বলা হচ্ছে। এখানে পিণ্ডা কর বলে একটি করের কথা কৌটিল্য বলছেন। রুমিলা থাপার ব্যাখ্যা করছেন যে পিণ্ডা কর কোনো ব্যক্তিগত কর হয়তো ছিল না। যারা গ্রামিকা ছিলেন, অর্থাৎ গ্রামে যারা নেতা ছিলেন, তারা সকল গ্রামবাসীর থেকে এই কর তুলত এবং একসাথে তা সাম্রাজ্যের কোষাগারে পাঠাতো। কিন্তু এর হার এবং সঠিক এর গুণাবলী সম্বন্ধে বা এর অন্যান্য বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা কিছু জানতে পারি না সঠিকভাবে বা স্পষ্টভাবে। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে যে পশুপালকদের ওপরও কিন্তু একটি কর চাপানো হবে। এর উল্লেখ যদিও আমরা ইন্ডিকাতেও পাই এবং এর উল্লেখ আমরা অশোকের অনুশাসনেও পাই। অর্থশাস্ত্রে কৌটিল্যর যে অর্থনৈতিক সম্পদ নিয়ে ব্যাখ্যা, সেখানে একটি সংশয় উনি বারবার করে প্রকাশ করেছেন। উনি সবসময় বলেছেন যে সম্রাটদের মাথায় রাখতে হবে যে কোষাগার যেন সবসময় সমৃদ্ধশীল থাকে,
সেখানে যাকে আমরা বলি ডেফিসিট, তা যেন কখনো দেখা না দেয়। কোষাগার যদি কখনো সংকটজনক অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাকে নিরাময় করার জন্য কিছু উপায়ও কিন্তু কৌটিল্য বাতলে দিয়েছে। যেমন এক্ষেত্রে উনি কিছু অতিরিক্ত রাজস্বের কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি এরকম সংকটজনক কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে রাষ্ট্রের আধিপত্য বা রাষ্ট্রের অধিকারের মধ্যে পড়বে যে তারা এই অতিরিক্ত রাজস্বকে প্রজাদের কাছ ওপরে চাপিয়ে দেবে। এর হার ছিল উৎপাদনের 1/3 বা 1/4, নির্ভর করত জমি এবং জমির প্রকৃতির ওপরে। এ সকল আলোচনা ছাড়াও কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে আমরা বেশ আরও কিছু তথ্য পাই, যেগুলি উল্লেখজনক বলে আমার মনে হয়। যেখানে কৌটিল্য বলছেন যে এই রাজস্ব নেওয়া হতো নগদে, এবং কিছু ক্ষেত্রে এই রাজস্ব নেওয়া হতো যে উৎপাদিত দ্রব্য বা সামগ্রী সেভাবে। যেখানে এই রাজস্ব আদায় করা হতো শস্যের বা ধরে নিতে পারি ধানের মারফত, সেখানে অর্থশাস্ত্রে উপদেশ দেয়া হচ্ছে যে এই শস্যকে কেন সঞ্চিত করে রাখা হয়। যদি ভবিষ্যতে কখনো কোনো মহামারী বা দুর্ভিক্ষের উদয় হয়, তবে সেই সময় বা সেই সংকটে এই সঞ্চিত শস্যকে রাষ্ট্র ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আরও কিছু কথা অর্থশাস্ত্র বলেছে। অর্থশাস্ত্র বলছেন যে যদি কোনো মহামারী বা কোনো সংকটজনক পরিস্থিতি উদয় হয় কৃষিক্ষেত্রে, তাহলে সেখানে সম্রাট কিন্তু রাজস্বকে মকুবও করে দিতে পারেন, প্রজাদের কথা ভেবে, তাদের মঙ্গলের কথা ভেবে। আমরা এই সকল উপাদান থেকে কিন্তু এমন কোনো উদাহরণ পাইনি যেখানে বলা হয়েছে যে রাজস্ব দিতে না পারায় কোনো প্রজাকে তার জমি থেকে উৎখাত করা হয়েছে। এর থেকে একটি স্পষ্ট ইঙ্গিত কি আমরা পাই না মৌর্য সাম্রাজ্যের প্রকৃতি সম্বন্ধে? আমরা আমাদের আগের আলোচনাগুলি থেকে বারবার বলার চেষ্টা বা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যে মৌর্য সম্রাটরা ছিলেন দায়িত্ববান সম্রাট। অর্থশাস্ত্রের কথা বলা আছে, যেখানে উনি বলেছেন যে রাজারা সর্বশক্তিমান হলেও প্রজাদের কল্যাণ সাধন করার দায়িত্বও কিন্তু তাদের। এবং অশোক তার অনুশাসনে যখন ধম্মকে প্রচার করেছেন, সেখানে উনি ধম্মকে বলেছেন তার প্রজাদের কল্যাণ সাধনের জন্যই প্রচার করেছেন বলে। এখানে রাষ্ট্রে বা মৌর্য সাম্রাজ্যের একটি মানবিক দিক আমাদের কাছে উঠে আসে। তবে আবারও তোমাদের মনে করিয়ে দিই যে যেহেতু কৌটিল্যের অর্থশাস্ত্রে খালি উপদেশই আমরা পাই, তা কতখানি আরোপ করা হয়েছিল প্রকৃতপক্ষে সে তথ্য কিন্তু আমাদের কাছে সঠিকভাবে নেই। এবং আমরা এটিও অনুমান করতে পারি যে যেহেতু মৌর্য সাম্রাজ্য একটি বিশাল সাম্রাজ্য এবং তাদের খরচ এবং ব্যয়ভারও বিশাল, কতটা দায়িত্বশীলভাবে তারা তাদের অর্থনৈতিক সম্পদকে ব্যবহার করেছিল সেই নিয়েও কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আমরা যখন পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের পতনের বিশ্লেষণে যাব, তখন এই অর্থনৈতিক দিকগুলো আমাদের আলোচনায় আবার ফিরে আসবে। আপাতত আমরা আমাদের আলোচনা কৃষির ক্ষেত্রে এখানেই সীমিত রাখতে পারি, এই ভেবে বা এই উপলব্ধি করে যে কৃষিক্ষেত্রকে কিভাবে রাষ্ট্র ব্যবহার করতে পারে তার সাম্রাজ্যকে বজায় রাখার জন্য। সেক্ষেত্রে মৌর্যরা ছিল অত্যন্ত কার্যকরী, এবং সেটি অর্থশাস্ত্র, ইন্ডিকা এবং অশোকের অনুশাসন থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদের কাছে উঠে আসছে। অর্থশাস্ত্র থেকে আমরা আরও জানতে পারি যে শুধুমাত্র কৃষি নয়, কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক কেন্দ্রগুলো ছিল সেখানেও কিন্তু সক্রিয়ভাবে রাষ্ট্র চেষ্টা করছে তার যে আধিপত্যতা তা বিস্তার করতে। প্রথমে আমরা কথা বলবো কারিগরি উৎপাদন নিয়ে। এক্ষেত্রে অর্থশাস্ত্র বলছেন যে রাষ্ট্রের সক্রিয় মালিকানা তিনি এখানে দেখতে চান, এবং উনি পরিষ্কার লিখছেন অর্থশাস্ত্রে যে রাজকীয় উদ্যোগ আমরা কিছু কারিগরি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা করতে পারি, যেমন জাহাজ নির্মাণ, যেমন অস্ত্রশস্ত্র নির্মাণ, যেমন খনিজ সম্পদের ক্ষেত্রে। এই খনিজ সম্পদের ওপরে অর্থশাস্ত্র কিন্তু অনেক এমফাসিস দিয়েছে বলা যেতে পারে।
অর্থশাস্ত্র এখানে লিখছেন যে রাষ্ট্রের কিছু কিছু অর্থনৈতিক ক্ষেত্রে একচেটিয়া মালিকানা হওয়া উচিত, যাতে সেই সম্পদগুলিকে সে সঠিকভাবে ব্যবহার করতে পারে। আমরা আগের আলোচনাগুলিতে দেখেছি এক্ষেত্রে অর্থশাস্ত্র জঙ্গল, খনি এবং গোচরণ ভূমির কথা বলছে। খনির ক্ষেত্রে এখানে যে অধ্যক্ষের কথা বলা হয়েছে তার নাম হচ্ছে আকারাধ্যক্ষ। তার অনেক দায়িত্ব ছিল, শুধুমাত্র খনিজ সম্পদ নিষ্কাশনের দায়িত্বই তার ওপর ছিল না, বা তার তদারকি করার দায়িত্ব তার ওপর ছিল না। সেই নিষ্কাশিত সম্পদ যাতে সঠিক রাস্তায় সঠিক কারখানায় পৌঁছতে পারে, যেই কারখানাগুলিও রাষ্ট্রের মালিকানার অধীনে ছিল, সেই দায়িত্বও তার ওপরে ছিল। এবং এই কারখানাগুলি থেকে যে সামগ্রী উৎপাদিত হতো তা বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু এই অধ্যক্ষের ছিল। এখানে অর্থশাস্ত্র বলছেন যে কৃষি সম্পদের সাথে সাথে হয়তো খনিজ সম্পদই হচ্ছে সাম্রাজ্যের জন্য আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যার থেকে কোষাগার সমৃদ্ধি লাভ পেতে পারে। এবং তিনি আরও একটি কথা বলছেন যে যদি কোষাগারকে আমরা সমৃদ্ধ করে তুলতে পারি তাহলে সৈন্যদলের ভরণ পোষণ নিয়ে রাষ্ট্রকে বেশি চিন্তা করতে হবে না। এক্ষেত্রে অর্থশাস্ত্রে যে রাষ্ট্রধর্মের কথা আমরা আগে পড়েছি সেটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কৌটিল্য বলেছিলেন যে রাজার প্রকৃত রাষ্ট্রধর্ম হলো রাজ্য বিস্তার, এবং সে রাজ্য বিস্তারে সৈন্যদলের ভূমিকা হলো প্রাথমিক। তাই বড় এবং বিশাল সৈন্যদলের যে প্রয়োজনীয়তা তা অর্থশাস্ত্রে খুব স্পষ্টভাবেই লেখা আছে। কিন্তু সেই সৈন্যদলকে ভরণ পোষণ করতে গেলে যে রকম সম্পদের প্রয়োজন তার ব্যবস্থাও অর্থশাস্ত্র তার সম্রাটকে নির্দেশিকায় বা উপদেশের সাহায্যে বাতলে দিচ্ছেন এবং বলছেন কৃষি এবং এক্ষেত্রে বিশেষ করে খনিজ সম্পদের কথা। আমরা যখন শাসন ব্যবস্থা কেন্দ্রিক আলোচনা করেছিলাম তখন যে সপ্তাঙ্গ রাজ্যের কথা বলেছিলাম সেখানে অর্থশাস্ত্রে একটি অঙ্গ দণ্ড বলে অভিহিত হয়েছিল। তখন আমরা বলেছিলাম যে এই দণ্ডকে ঐতিহাসিকরা বিচার ব্যবস্থা বলে গণ্য করেছে এবং মূল্যায়ন করেছে। কিন্তু এক্ষেত্রে আমরা দণ্ডকে ফোর্স বা সামরিক ক্ষমতা হিসেবেও কিন্তু মূল্যায়ন করতে পারি, যেখানে খনি এবং কোষ এবং দণ্ড তারা একে অপরের পরিপূরক হিসেবে উঠে আসছে। রাষ্ট্রের এই একচেটিয়া মালিকানা শুধু খনিজ সম্পদের উপরই কিন্তু অর্থশাস্ত্র সীমিত রাখছে না। জাহাজ, অস্ত্রশস্ত্র সমেত এখানে বস্ত্রশিল্পের কথাও কিন্তু বলা হচ্ছে। এখানে সূত্রাধ্যক্ষের কথা বলা হচ্ছে, যার দায়িত্বে এই বস্ত্রশিল্পে উৎপাদন হবে। এক্ষেত্রে মুদ্রা উৎপাদনের কথাও বলা হচ্ছে এবং রূপদর্শক বলে একটি অধ্যক্ষের নাম আমরা অর্থশাস্ত্রে পাই। রথাধ্যক্ষর কথা বলা হচ্ছে, যেখানে রথের উৎপাদনের কথা বলা হচ্ছে। রথ, অস্ত্রশস্ত্র এগুলি সামরিক যে ক্ষেত্র তারই অঙ্গ, এবং আমরা ধরে নিতে পারি যে রাষ্ট্র এখানে তার মালিকানা কায়েম রাখতে চাইতে পারে এবং হয়তো সক্ষমও হয়েছিল। এছাড়া যে মুদ্রার কথা বলা হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটি রাষ্ট্রের একটি প্রাথমিক দায়িত্ব এবং গুরুত্বপূর্ণও বটে। খনিজ বা জাহাজ নির্মাণের ক্ষেত্রে যে কথা অর্থশাস্ত্র বলেছেন সেক্ষেত্রে ঐতিহাসিকরা মনে করেছেন যে যে ধরনের প্রযুক্তি এখানে লাগতো উৎপাদনের জন্য সেটি হয়তো একমাত্র রাষ্ট্রই ব্যবহার করতে পারে। তাই জন্য এখানে ব্যক্তির যে উপস্থিতি তা আমরা নাও দেখতে পারি। কিন্তু ঐতিহাসিকরা আরও বলেছেন যে অর্থশাস্ত্র যে আকারে রাষ্ট্রের মালিকানা এবং নিয়ন্ত্রণ এবং সক্রিয় ভূমিকার কথা বলেছেন সেই আকারে হয়তো প্রকৃতপক্ষে মৌর্য সাম্রাজ্যে আমরা রাষ্ট্রের উপস্থিতি অর্থনৈতিক সর্বক্ষেত্রে দেখতে নাও পেতে পারি, এবং সেটাই স্বাভাবিক, কারণ সেটা সম্ভব নয় বাস্তবে। তাই ব্যক্তির যে উপস্থিতি এই সমস্ত ক্ষেত্রে তাও কিন্তু ঐতিহাসিকরা ধার্য করেছেন তাদের ব্যাখ্যাগুলিতে। কিন্তু অর্থশাস্ত্র যে ইঙ্গিতটি দিচ্ছেন সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যে কেন্দ্রামুখী প্রবণতার কথা আমরা বারবার আলোচনা করেছি মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে, তার
আরেকটি ক্ষেত্র আমরা এখানে পর্যালোচনা করতে পারি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কৌটিল্যর অর্থশাস্ত্রে আমরা বহু সংখ্যক অধ্যক্ষদের নাম পাই। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, পণ্যাধ্যক্ষর নাম পাওয়া যাচ্ছে। এদের প্রধান কি কাজ ছিল না, বণিকদের ওপর নজরদারি করা। বণিকদের ক্ষেত্রে যে ব্যাখ্যা আমরা অর্থশাস্ত্রে পাই, যেখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কৌটিল্য এই শ্রেণীকে একেবারেই পছন্দ করতেন না এবং ভরসা করতে পারতেন না। এই বণিকদের ওপর নজরদারি করার যে যে নিয়ম বা যে উপদেশ, তা আমরা পৌর শাসনের ক্ষেত্রেও কিন্তু দেখেছি। মেগাস্থিনিস যেখানে আমাদের দেখিয়েছেন যে পাটালিপুত্রে এরকম 6টি সমিতি ছিল, যে সমিতিগুলির 5জন করে সদস্য ছিল। তাদের যে নানান দায়িত্বভার ছিল, সেই নানান দায়িত্বভারের প্রাথমিক দায়িত্বভার ছিল এই ব্যবসা বাণিজ্য বণিকদের ওপর নজরদারি করা, এবং একটি সমিতির দায়িত্ব ছিল এই দেখা যে বণিকরা যাতে পুরনো জিনিস নতুন জিনিসের সাথে মিশিয়ে বিক্রয় না করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই কথা মাথায় রেখেই হয়তো কিছুটা কৌটিল্য এই পণ্যাধ্যক্ষদের কথা বলেছেন। কিন্তু কৌটিল্য এক্ষেত্রে রাজকোষের কথা মাথায় রেখে পণ্যের মজুদ ভাণ্ডারের কথাও বলেছেন। ঠিক যেভাবে তিনি শস্যকে সঞ্চিত করার কথা বলেছেন, ঠিক সেভাবে এই কথাও তিনি এখানে তুলেছেন। কিন্তু এক্ষেত্রেও তিনি বলেছেন যে যাতে বণিকরা অতিমাত্রায় সঞ্চয় না করে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে পণ্যাধ্যক্ষের। এখানে আমরা আরো অনেক অধ্যক্ষের নাম পাই, যেমন বাজারের দায়িত্ব ছিল সমস্তাধ্যক্ষের ওপরে। ওজন ও পরিমাপেরও একজন অধ্যক্ষ ছিলেন, যাতে বণিকরা কোনো কারচুপি না করতে পারে। জাহাজ বা নৌকো করে যে সামগ্রী বাজারগুলিতে আসতো মৌর্য সাম্রাজ্যের সময়, সেখানে নবাধ্যক্ষের দায়িত্ব ছিল এগুলির ওপর তদারকি করা। শুল্ক ছিল নগরের প্রধান কর, একথা অর্থশাস্ত্রে আমরা পেয়েছি, এবং অর্থশাস্ত্রই শুল্কদক্ষর কথা বলছেন, যার দায়িত্ব হলো এই শুল্ককে আদায় করা এবং তার হিসেব রাখা। এর সবার ওপরে যে অধ্যক্ষের কথা বা যে কর্মচারীর কথা অর্থশাস্ত্রে আমরা পাচ্ছি, তার নাম হলো সমাহর্তা, এবং এর কথা আমরা আগেও পড়েছি এবং দেখেছি যে তার অধীনে রাজস্ব আদায়ের দায়িত্ব দিতে গিয়ে বিভিন্ন ক্ষেত্র নির্দিষ্ট রূপে বলে দিয়েছিলেন কৌটিল্য। আমরা দুর্গ, রাষ্ট্র, খনি, সেতু, বন, ব্রজ এবং বণিক পথের কথা তখন আলোচনা করেছিলাম। এই কারিগরি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কৌটিল্য অতিমাত্রিক রাষ্ট্রীয় মালিকানার কথা বলছেন এবং নিয়ন্ত্রণের কথা বলছেন। কিন্তু কতটা বাস্তবে মৌর্য সাম্রাজ্যে সেটি আমরা খুঁজে পেতে পারি, তা নিয়ে ঐতিহাসিকদের ভেতরে খুব স্বাভাবিকভাবেই কিন্তু সংশয় আছে। রণবীর চক্রবর্তী তার গ্রন্থে এক্ষেত্রে আরেকটি উল্লেখজনক দিক তুলে ধরছেন। যেহেতু কৃষি ছিল মৌর্য সাম্রাজ্যের প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্র, তাই কৃষির ওপর যে নজরদারি মৌর্য সাম্রাজ্য দিয়েছিল, ততটা আমরা হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে পাই না। কিন্তু এক্ষেত্রে উনি বলছেন যে যোগাযোগ ব্যবস্থার উন্নত মান করার জন্য আমরা ক্রমাগত একটি চেষ্টা মৌর্যদের ক্ষেত্রে দেখতে পাই, এবং এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের কথা মাথায় রেখেই হয়তো মৌর্যরা সেই কাজ করেছিলেন। বেশ কিছু অনুশাসন এবং বেশ কিছু উপাদান থেকে আমরা লক্ষ্য করতে পারি যেখানে মৌর্য শাসকরা রাস্তা নির্মাণ করার কথা বলছেন। রাজধানী থেকে একটি রাস্তা সোজা চলে যাবে উত্তর পশ্চিমের দিকে, যেখানে নগরকে কেন্দ্র করেছিল বাণিজ্যের কেন্দ্রগুলি। তার উল্লেখ আমরা অশোকের বেশ কিছু অনুশাসনেও পাচ্ছি। অর্থনৈতিক
উন্নতির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নতিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং আমরা দেখছি এক্ষেত্রেও কিন্তু মৌর্য শাসকরা পিছিয়ে ছিলেন না, এবং সেখানে স্পষ্ট কিছু ইঙ্গিতও আমরা উপাদানগুলি থেকে পাচ্ছি। এবার চলে আসা যাক আরেকটি উল্লেখজনক ক্ষেত্রে, যেটি নিয়ে ঐতিহাসিকদের ভেতর নানান মত আছে। আবারও কৌটিল্যের অর্থশাস্ত্রকে কেন্দ্র করেই আমরা এই তথ্যটি পাচ্ছি, যেখানে বলা যেতে পারে যে ভারতের অর্থনৈতিক ইতিহাসে এই প্রথম কর হিসেবে একটি আয়কে কৌটিল্য তুলে ধরছেন। কৃষি এবং ব্যবসা বাণিজ্য থেকে যে আয় হতো তা সরাসরি কোষাগারে যেত, এবং তার দ্বারাই কৌটিল্য বারবার বলছেন যে কোষাগারকে সমৃদ্ধ করে তুলতে হবে, যে ক্ষেত্রে বিস্তারিত আলোচনা আমরা এক্ষুনি করে এসেছি। তাহলে করের কি প্রয়োজন? কৌটিল্য এখানে করকে তুলে ধরছেন আরেক রকমের আয়ের উপায় হিসেবে, এবং হয়তো এই প্রথম আমরা ভারতীয় অর্থনৈতিক ইতিহাসে পাচ্ছি যে একটি সাম্রাজ্য করকে ব্যবহার করছে তার অর্থনৈতিক উপায়ের জন্য। অর্থশাস্ত্রে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং কৌটিল্য এখানে নানান করের কথা বলেছেন, যেটি ঐতিহাসিকদের মধ্যে একটি মতান্তরের উদ্বেগ করেছে। যেমন অনেক ঐতিহাসিকদের মতে এই করের ব্যবহার কিন্তু ছিল সংকটজনক সময়ের জন্য, তাই জন্যে হয়তো এত বহু সংখ্যক করের কথা কৌটিল্য বলছেন। এই সকল করের ভেতরে একটি করকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, কেন কি তার যে ব্যাখ্যাটি সেটি বেশ ইঙ্গিতপূর্ণ। ভিষ্টি বলে একটি করের কথা আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে পাচ্ছি। ভিষ্টিকেও ঐতিহাসিকরা নানানভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন। বলা হয়েছে এটি একটি শ্রমিক কর, যা কারিগর থেকে বা কারিগরদের থেকে নেওয়া হতো। আবার অপরদিকে বলা হয়েছে এটি কোনো কর ছিল না যেটিকে আদায় করা হচ্ছে, এটি একটি শ্রম ছিল যাকে কারিগরদের থেকে আদায় করা হচ্ছে। রাষ্ট্রের মালিকানাধীন যে কারিগরি উৎপাদন ক্ষেত্রগুলি ছিল, সেখানে যে কারিগররা তাদের শ্রম দান করত, হয়তো সেই ক্ষেত্রকে মাথায় রেখেই এই ভিষ্টির কথা বলা হয়েছে, যেখানে কারিগররা রাজস্ব দেবে না, তার পরিবর্তে শ্রম দান দেবে। আবার এক্ষেত্রে বলা হয়েছে যে এখানে দাস শ্রমের বা দাস প্রথার আমরা ব্যবহার দেখতে পারি রাষ্ট্রের নিয়ন্ত্রণে। তবে এটি বিতর্কিত একটি দিক, কিন্তু আবার খুব ইঙ্গিতপূর্ণ দিকও বটে, তাই এটি আমাদের আলোচনার ভেতরে রাখা উচিত বলেই আমার মনে হয়েছে। কৌটিল্য আপৎকালীন কিছু করের আদায়ের কথা বলেছিলেন, এবং এক্ষেত্রে আমরা আগে আলোচনা করেছি, যেখানে যদি কোষাগারে কোনো সংকট দেখা দেয় বা কোনো ডেফিসিট দেখা দেয়, তখন প্রণয় ক্রিয়া বলে একটি ব্যবস্থার সাহায্যে প্রণয়ন করকে আরোপ করা হবে, এবং এই করটি ছিল যথেষ্ট কঠোর এবং যথেষ্ট স্বৈরাচারী। এই কথাও অর্থশাস্ত্রে আমরা পাচ্ছি, যে নিরিখে কৌটিল্য বলছেন যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্রাজ্যকে অনেকবার চিন্তা করতে হবে, কিন্তু যদি সংকট আসে তবে কিন্তু সাম্রাজ্যকে এই পথেই হাঁটতে হবে। এক্ষেত্রে কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা আরও দুটি উপায় পাই, যার সাহায্যে উনি বলছেন যে সাম্রাজ্য তার যে আয় তার বৃদ্ধি করতে পারে। এখানে কৌটিল্য বলছেন যে যদি প্রয়োজন পড়ে, সেরকম সংকটজনক মুহূর্ত যদি আসে অর্থনীতিতে, তাহলে মন্দিরের যে অর্থ তাকেও কিন্তু মৌর্য সম্রাটরা বাজেয়াপ্ত করতে পারে। কৌটিল্য যদি ব্রাহ্মণ হয়ে থাকেন, এমন একটি উপদেশ তার কাছ থেকে আসছে, এটি অত্যন্ত তাৎপর্যমূলক। এক্ষেত্রে আরেকটি কথা উনি বলছেন যে রাষ্ট্র নিজে মন্দির স্থাপন করতে পারে, এবং তার থেকে যে আয় হবে সেটিকেও সে ব্যবহার করতে পারে তার সম্পদ রূপে। কৌটিল্যের অর্থশাস্ত্রে এই সকল উপদেশ হয়তো আমরা প্রকৃতপক্ষে মৌর্য সাম্রাজ্যের বাস্তবিক যে ক্ষেত্রটি সেখানে নাও পেতে পারি, কিন্তু তার ইঙ্গিতগুলো সবসময় উল্লেখজনক
এবং আলোচনার ক্ষেত্রে আমাদের নিয়ে আসা উচিত। এই আলোচনাটির মাধ্যমে আমি তোমাদের সামনে মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক যে ব্যবস্থা তা তুলে ধরার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা দেখেছি যে অন্তত কৌটিল্যের অর্থশাস্ত্রে যে প্রবণতা আমরা পাচ্ছি সেটা কেন্দ্রের দিকের প্রবণতা, যেখানে রাষ্ট্রের সক্রিয় নিয়ন্ত্রণের কথা বারবার আলোচনা করা হয়েছে এবং কৌটিল্য তা তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকরা বলেছেন যে এতখানি সক্রিয় নিয়ন্ত্রণ হয়তো প্রকৃত অর্থে মৌর্য সম্রাটরা তাদের সাম্রাজ্যে প্রতিষ্ঠা নাও করে থাকতে পারে, কারণ মৌর্য সাম্রাজ্যটি যে আকার এবং তার যে বৈচিত্র্যপূর্ণ দিকগুলি সেগুলিকেও কিন্তু আমাদের আলোচনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমরা আমাদের পরবর্তী লেকচারে যখন সমাজ এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করব মৌর্যের সময়কালে, তখন আবারও এই শেষ যে ইঙ্গিতটি আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।